স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মন দিয়ে বিপিএল এর খেলা দেখছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। ফাইনালের পরদিনই এই ক্যারিবিয়ান শুরু করবেন টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। দুবাইতে মূল আসর শুরুর আগে পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে হোম অফ ক্রিকেটে 5 দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ উড়াল দেবে দুবাইতে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। না, ভুল দেখছেন না, অবশ্যই একটু চমকে ওঠারই কথা। শেষ কবে বাংলাদেশের কোনো হেড কোচ এত মনোযোগ দিয়ে বিপিএল এর ম্যাচ দেখেছেন, সেটা গবেষণা করার মতোই একটা ব্যাপার। ফিল সিমন্স অবশ্য চন্ডিকা হাথুরু সিংহে কিংবা রাসেল ডোমিঙ্গোদের মতো ছুটি বিলাসী হননি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরুর আগে বিপিএল এ শিষ্যদের খেলা দেখছেন মন দিয়ে। ঢাকা এসেছেন 25 জানুয়ারি, এরপর থেকে একটা ম্যাচও মিস করেননি। অতীতে কোচদের বিপিএল দেখার চেয়ে ছুটির নেশা বেশি থাকলেও সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ফারুক আহমেদকে কথা দিয়েছিলেন ফিল সিমন্স। আমাদের যে কোচ আছে সে হয়তো বিপিএল এর লাস্ট লেগের ম্যাচগুলো দেখবে, এরকম কথা হয়েছে আমার সাথে। ঢাকা ফেস অ্যান্ড দেন ফাইনাল হয়ে তারপর হয়তো আমরা প্ল্যান করবো আর কি। বোর্ড প্রেসিডেন্টকে দেয়া কথা রেখেছেন টাইগার হেড কোচ। খেলা দেখছেন প্রেসিডেন্ট বক্সে বসেই, থামস আপ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সবকিছু ঠিকঠাকই আছে। ফিল সিমন্সের অধীনে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হচ্ছে বিপিএল শেষ হবার পর দিন থেকে। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম নেয়ার সুযোগ থাকবে ফাইনাল খেলা ক্রিকেটারদের। মিরপুরে 5 দিনের ক্যাম্প হবে টাইগারদের। শান্তরা 13 ফেব্রুয়ারি উড়ে যাবে দুবাইতে। সব ঠিক থাকলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 15 ফেব্রুয়ারি একটা ডে নাইট ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। প্রতিপক্ষ পাকিস্তান এ দল। ভারতের বিপক্ষে দুবাইতেই পাকিস্তানের ম্যাচ থাকায় এ দলের হয়ে পাকিস্তান ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটারই খেলতে পারেন এই ওয়ার্ম আপ ম্যাচে। দুবাইতে 5 দিনের প্রস্তুতি আর একটা ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মূল প্রস্তুতি সারবে টাইগাররা। 20 ফেব্রুয়ারি টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই দুবাই থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যাবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। নাহিয়ান বিন জসিম, 71। ভারত পাকিস্তান নিউজিল্যান্ডকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদী মিরাজ বলছেন, 2017 আসরের মতো সেমিতে খেলেছিলাম, এবারও আমাদের পক্ষে নকআউটে যাওয়া সম্ভব। তবে বিপিএল এ মিরাজের জাতীয় দলের সতীর্থদের অফর্ম দুশ্চিন্তায় ফেলেছে সবাইকে। দুবাই আর রাওয়ালপিন্ডিতে কতটা চ্যালেঞ্জে পড়তে পারে বাংলাদেশ, সেই ব্যাখ্যা দিয়েছেন মিরাজ। সাইফুল রূপকের রিপোর্ট। আমরা তো খেলেছিলাম 2017 সালে সেমিফাইনাল ইংল্যান্ডে। সো অবশ্যই আশা করি যে সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। হাওয়ায় ভেসে চোখ ধাঁধানো শট। গেল 1.5 দশকে বাংলার ক্রিকেটকে উপরে তোলার বড় কারিগর সাকিব আল হাসান। এমনই এক চরিত্র, চাইলেই তাকে ভুলে থাকা যায় না। 2017 কার্ডিফ ম্যাচ সেরা সাকিবের সঙ্গে রিয়াদের অসাধারণ জুটি, দুজনার সেঞ্চুরির মহাকাব্য। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। প্রায় 8 বছর পর আবারও দরজায় করা নাড়ছে আইসিসির এই মেগা ইভেন্ট। গ্রুপ এতে টাইগারদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। মরুর বুকে দুবাইতে টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জ। গ্রুপের বাকি 2 ম্যাচ টাইগারদের পয়া ভেন্যু রাওয়ালপিন্ডিতে। দুবাইতে আমরা যেখানে খেলেছিলাম, আপনি যেটা বললেন যে আমরা 18 সালে ফাইনাল খেলেছিলাম ইন্ডিয়ার সাথে, ওইখানে একটু কন্ডিশনটা অন্যরকম, উইকেটটা অন্যরকম থাকে, ওয়েদারটা একটু হট থাকবে, আর উইকেটটা অনেক সময় বোলিংও অ্যাডভান্টেজ থাকে, ব্যাটিংও থাকে। বাট আমরা জানি ওইখানের কন্ডিশনটা কীরকম, সো আমাদের এটা একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। আর যেটা বললেন রাহুলপিন্ডি, অবভিয়াসলি এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি থাকবে এর জন্য, যেহেতু আমরা পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওইখানে উইকেটটা কীরকম আছে। সো এটা একটা ভালো একটা বাত্রি আপনার একটা দেবে, কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের। বিশেষ করে আমারও অনেক কনফিডেন্ট দেবে, কারণ যেহেতু আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম ওইখানে, কারণ উইকেটটা অনেক ভালো থাকবে, অনেক চ্যালেঞ্জিং থাকবে বোলারদের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটে খেলায় আত্মবিশ্বাসী মিরাজ। যদিও টিম বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটারদের অফ ফর্ম। বিপিএলে ছন্দহীন টাইগার কাপ্তান শান্ত। বরিশালের বেস্ট 11-এ দেখা যায় কালে ভদ্রে। ইনজুরি থেকে ফিরে সৌম্য সরকারও ফিরে পাননি রিদম। মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলীরা সামর্থ্য অনুযায়ী খেলতে ব্যর্থ। অনেকে ভালো খেলছে, অনেকে ভালো খেলতে পারছে না। বাট আমার কাছে মনে হয় যে আরও
কিছু জায়গায় ভালো করতে হবে, কারণ কনফিডেন্টটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যেটা বললেন। আর এই টুর্নামেন্ট যদি ভালো করতে পারে, ভালো শেষ করতে পারে, ভালো একটা রান করতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্ট থাকবে প্রত্যেকটা প্লেয়ারের। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ সবশেষ ওডিআই খেলেছিল 2023 সালের এশিয়া কাপে। মেকশিফট ওপেনার রোলে আফগানদের বিপক্ষে দারুণ শতকও হাঁকিয়েছিলেন মেহেদী মিরাজ। বিপিএলে গেল 2 ম্যাচে ওপেনিংয়ে নেমে আত্মবিশ্বাসী উইলুবাজি দেখিয়েছেন। জাতীয় দলে কোন পজিশন মিরাজের ফেভারিট? টিমের প্রয়োজনে বা টিমের খারাপ সিচুয়েশনে আমি হয়তো পাশে দাঁড়িয়েছি, আমাকে খেলিয়েছে। আর আমি নিজেকে ওপেনার হিসাবে এস্টাবলিশ করতে চাই না, টু বি অনেস্ট। আমি সবসময় চাই যে মিডল অর্ডার ব্যাটিং করতে, এবং আমার দ্বারা যেন আমার নিজেরও পারফর্ম করতে পারি, টিমেরও রেজাল্ট আসে। 20 ফেব্রুয়ারি শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। দুবাইতে প্রতিপক্ষ ভারত। সাইফুল রূপক, 71। ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে 73 রানে গুটিয়ে যায় ঢাকা, যা এই আসরের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। জবাবে 9 উইকেটের বিশাল জয় তুলে নেয় বরিশাল। এই জয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। রহমান পেয়ারের রিপোর্ট। 22 গজে ঝড় তুলছেন ইবাদত হোসেন। মিরাজের পর এবার সাব্বির রহমানকে ভড়কে দিয়েছেন। এই পেসারের লাফিয়ে ওঠা বল আঘাত হানে সাব্বিরের আঙুলে। সাব্বির রহমানের মাইন্ডসেটেও প্রভাব পড়ে। ঠিক তার পরের ওভারে সাব্বির আউট হয়ে গেলেন মোহাম্মদ নাবির বলে। ঢাকা ক্যাপিটালস দলটা কাগজে কলমে দুর্বল এমনটা না, দলে রয়েছেন একাধিক প্রতিষ্ঠিত তারকা, কিন্তু দল হিসেবে ক্লিক করতে পারল না। লিটন দাসকে নিয়ে ফ্যানদের প্রত্যাশা, তবে লিটন ফরচুন বরিশালের বিপক্ষে সেটা পূরণ করতে পারলেন না। তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল যেন উড়ছে। টস হেরে ঢাকা ব্যাটিংয়ে তানজিদ তামিম ডটের পর ডট খেলে ফুলারের হাতে ক্যাচ তুলে দিয়েছে। 38 রানে দলটা 5 উইকেট হারিয়েছে। চলতি বিপিএল এর সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জার রেকর্ড গড়ল ঢাকা ক্যাপিটালস। ফরচুন বরিশালের বিপক্ষে 73 রানে গুটিয়ে গেছে ঢাকার ইনিংস। 4 ওভারে 9 রান খরচায় 3 উইকেট নেন নাবি। 2 ওভারে মাত্র 2 রান দিয়ে তানভীর শিকার ধরেছেন 3টি। জবাবে তাওহিদ হৃদয়কে নিয়ে ইনিংস ওপেন করলেন তামিম ইকবাল। শুরুতেই হৃদয়ের ব্যাট উত্তাল। 9 বলে 15 রান হৃদয়ের ব্যাটে। ওর উইকেটটা মুস্তাফিজ শিকার করেছে। টার্গেট মাত্র 74। বরিশাল জয় তুলে নিয়েছে হেসে খেলে। 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে তামিমের দল টেবিলের শীর্ষে। রহমান পেয়ার, 71। বিপিএলে মুদ্রর উল্টো পিঠ দেখছে রংপুর রাইডার্স। টানা 8 ম্যাচ জয়ের পর এবার টানা 3 হার সোহান সমুদ্রের। মিরপুরে চিটাগং কিংসের কাছে ব্যাটে বলে কোনো ডিপার্টমেন্টে দাঁড়াতে পারল না রাইডাররা। 5 উইকেটের হারে শঙ্কায় পড়েছে রংপুরের প্রথম কোয়ালিফায়ারে ওঠা। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। হায়দার আলীর এক একটা ছক্কা আর এক একটা বাউন্ডারি দিশাহারা রংপুরের যেন চরম হয়রানি। যে দলটা টানা 8 ম্যাচ ছিল অপরাজিত, তারাই কিনা এবার টানা 3 ম্যাচ জয় বঞ্চিত। রাজশাহীর কাছে জোড়া আপসেটের পর এবার মিরপুরে চিটাগং কিংসের কাছে 5 উইকেটের হার সোহান ইফতিখারদের, যেখানে চিটাগংয়ের ওয়ান ম্যান আর্মি হায়দার আলী। এদিন রংপুরের সামনে ছিল সহজ অঙ্ক, জিতলেই প্রথম কোয়ালিফায়ার হবে নিশ্চিত। কিন্তু বিধিবাম চিটাগাংয়ের কাছে টস হেরে ব্যাটিংয়ে রংপুর কাপ্তান। ব্যাট হাতে শুরুতেই রাইডারদের গড়বড়। দ্বিতীয় ওভারেই শরীফুলের বলে বিনা রানে বোল্ড স্টিভেন টেইলর। কিছুটা আশা জাগিয়েছিলেন সৌম্য, হাকান 1 ছক্কা আর 2 বাউন্ডারি, কিন্তু তারপরও ইনিংস বড় করতে পারেননি। 17 বলে 23 রানে ফেরেন রান আউটের শিকার হয়ে। রংপুর রাইডার্সের উইকেট পড়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন ইফতিখার আহমেদ। 3 ছক্কা 7 বাউন্ডারিতে চিটাগংয়ের বোলারদের করেন আপসেট। এই পাক ব্যাটারের 47 বলে 65 রানের ইনিংসে 143 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগং দিশাহারা। আকিফ জাভেদের বলে 6 রানে আউট লাহিরু মিলান্থা। ষষ্ঠ ওভারে গ্রাহাম ক্লার্কও ফেরেন আকিফ জাভেদের শিকার হয়ে। ওর ব্যাটে 15 রান 12 বলে। ক্যাপ্টেন মিঠুনও উইকেটে ধরে রাখতে পারেননি নিজের হোল্ড। 15 বলে 20 রানে হন সাইফুদ্দিনের কাছে ক্লিন বোল্ড।
দলের আসা যাওয়ার মিছিলে পারভেজ হোসেন ইমন ছিলেন ধীর স্থির। 43 বলে খেলেন 41 রানের ইনিংস। তবে চিটাগংকে জয় এনে দেন মূলত হায়দার আলী। 18 বলে 48 রানের ঝড়ো ইনিংস, হাকান 6 ছক্কা 1 বাউন্ডারি। চিটাগং 14 বল আগে তুলে নেয় 5 উইকেটের সহজ জয়। পার্থ বণিক, 71। টেস্টে 10,000 ক্লাবে নাম লেখালেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 1 রান তুলে এই মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। স্মিথের আগে অজিদের হয়ে টেস্টে 10,000 রান করার কীর্তি গড়েছেন অ্যালেন বর্ডার, স্টিভ ওয়া ও রিকি পন্টিং। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। ভক্তরা ছুটে এলেন 8,358 কিলোমিটার পাড়ি দিয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় 1 রানের উদযাপন দেখতে। অবশ্য এমন পাগলাটে ফ্যানদের একদমই হতাশ করলেন না স্টিভ স্মিথ। নিজে তো কীর্তি গড়লেনই, সমর্থকদের লম্বা পথ পাড়ি দেয়াকেও করলেন সার্থক। টেস্টে 9,999 রান থেকে নাম লেখালেন 10,000 ক্লাবে। টেস্টে 10,000 রানের মাইল ফলকটা ছুঁতে পারতেন সিডনি টেস্টেই, কিন্তু ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 4 রানে আউট হয়ে ঝুলে থাকলেন 9,999 রানে। 1 রানের জন্য বেড়ে যায় অপেক্ষা, যা শেষ পর্যন্ত পূরণ হলো গল টেস্টে। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে 1 রান নিলেই হতো রেকর্ড, যা করতে বেশি সময় নেননি স্মিথ। ব্যাট করতে নেমে প্রথম বলে তুলে নেন সেই কাঙ্ক্ষিত 1 রান, আর তাতেই 9,999 রান থেকে 10,000 রান তোলাদের কাতারে যুক্ত হয়ে গেলেন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ ও বিশ্বের 15তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে এই মাইল ফলক ছুঁলেন অজি ব্যাটার। 10,000 রান তুলতে 115 ম্যাচে 205 ইনিংস খেলেন স্টিভ স্মিথ। ব্যাটিং করেন প্রায় 56 গড়ে, আর এমন মাইল ফলকটি তিনি সাজিয়েছেন 34 সেঞ্চুরি আর 41 ফিফটিতে। অবশ্য এই কীর্তি গড়ার দিনটি আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে তার সেঞ্চুরিতে। লঙ্কানদের বিপক্ষে গল টেস্টের প্রথম দিনে 179 বলে সেঞ্চুরির দেখা পান অজি কাপ্তান। এর বাইরে আরও একটি বিষয় তাকে 10,000 রানের রেকর্ডটি সবার থেকে আলাদা করে রাখবে। এর আগে 10,000 ক্লাবে যে 3 অজি, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়া ও রিকি পন্টিং তুলেছিলেন, তারা 3জনই 10,000 ছোঁয়ার ম্যাচে দলের অধিনায়ক ছিলেন। স্মিথও শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্ব করছেন, তাই স্বাভাবিকভাবে সেঞ্চুরি তোলা আর ক্যাপ্টেন্সি তার রেকর্ডটিকে আরও রঙিন করে রাখবে। মাহমুদুল হাসান সজীব, 71। আবারও ক্ষোভে ফুঁসছে জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। মাঠের অনুশীলন বয়কট করেছেন সাবিনা, সঞ্জিদা, ঋতুপর্ণারা। আগেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনুশীলন বয়কট করেছিলেন নারী ফুটবলাররা। সেই সাথে যুক্ত হয়েছে হেড কোচ পিটার বাটলার ইস্যু। অর্ণবাপী রিপোর্ট। স্মৃতির পাতায় এখনো রঙিন মুহূর্তগুলো। নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জয়ের পর মিলেছিল ছাদখোলা বাসে সংবর্ধনা। আনন্দে মেতেছিল ফুটবল প্রেমীরা। প্রধান উপদেষ্টার বাসভবনে মিলেছিল আমন্ত্রণ। তাদের সুবিধা অসুবিধার কথা শুনেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বাস মিলেছিল বাফুফের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও। তারা নারী ফুটবলকে নিয়ে যাবে ভিন্ন উচ্চতায়। সাফের গণ্ডি পেরিয়ে বাংলার মেয়েরা দাপট দেখাবে এশিয়ায়। নিশ্চিত করা হবে সাবিনা, ঋতুপর্ণা, সানজিদাদের বেতন ভাতাসহ বিভিন্ন দাবি দেওয়া। খোঁজ নিয়ে জানা গেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে বর্তমান চিত্র। অক্টোবরের পর থেকে আর কোনো বেতন পায়নি মেয়েরা। নতুন করে তাদের সঙ্গে চুক্তিও করা হয়নি এখনো। 15 ফেব্রুয়ারি থেকে জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনেই চলছিল অনুশীলন। হেড কোচ পিটার বাটলার ইংল্যান্ড থেকে ঢাকায় আসার পর এই ব্রিটিশ কোচের ডাকে সাড়া দেননি মেয়েরা। কোনো ফুটবলার অংশ নেয়নি কোচের সঙ্গে মিটিংয়ে। বুধবার মাঠের অনুশীলনেও যায়নি কেউ। এদিকে ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে 2টি ম্যাচ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। সবকিছু মিলিয়ে ঘোলাটে পরিস্থিতি।
মেয়েদের বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দল, গেল কয়েক বছর দেশের ফুটবলে যা কিছু অর্জন তার বেশিরভাগই এই নারী ফুটবলারদের জন্য। ওরা দেশ বিদেশ থেকে ছিনিয়ে এনেছে একের পর এক শিরোপা। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল লন্ডনে আছেন, মেয়েরা তার সাথে আলোচনার জন্য অপেক্ষায় রয়েছে। হয়তো তারপরেই বিদ্রোহ ভেঙে অনুশীলনে ফিরবে নারী ফুটবলাররা। অর্ণব বাপি, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।